Welcome, dear students. Let's see how to do stress testing on a particular bank. I thought if I make a video on the topic, that will be better because you will have something as a reference, and you can watch the video more than once to make the concepts clear and to conduct the stress testing efficiently. ওকে সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের 2016 যে ইয়ারটা আছে 2016-এর একটা ব্যালেন্স শিটের উপরে আমরা হচ্ছে এক্সাম্পলটা দেখব মূলত। সো এই এক্সাম্পলটাতে আমরা হচ্ছে 2016-এর যে তাদের যে ইয়াগুলো আছে ডাটাগুলো আছে সেটার উপর আমরা একটা স্ট্রেস টেস্টিং আমরা কন্ডাক্ট করব। যেহেতু এটার একটা এক্সাম্পল অলরেডি আমার কাছে আছে, সো এটা হচ্ছে আমি এক্সেলে দেখাই দিচ্ছি। ওকে সো লেটস ওপেন দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ ডাচ বাংলা ব্যাংক অফ 2016. So we have it here, and you will get something like this table from annual reports of every bank. So এখানে আমরা এই যে টেবিলটা যেটা আছে এটা আমরা হচ্ছে পুরোটা আমরা এক্সেলে আমরা তুলে ফেলবো। এই টেবিলটা আমরা পুরোটা এক্সেলে তুলে ফেলবো। এখানে আমরা যেমনটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, এখানে আমাদের CET1 ক্যাপিটাল আছে, এরপর হচ্ছে আমাদের নেট CET1 ক্যাপিটাল আছে। এটা একটু জুম আউট করে দিই, জুম ইন করি। ওকে সো এখানে আমাদের হচ্ছে এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল মিলে হচ্ছে টোটাল টায়ার 1 ক্যাপিটাল, এবং হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল মিলে হচ্ছে আমাদের টোটাল এলিজিবল রেগুলেটরি ক্যাপিটাল আছে এখানে। আর আমাদের হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে। এইটা অনুযায়ী আমাদের CAR অর্থাৎ ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও যেটা সেটা হচ্ছে 13.1%। ওকে সো মিনিমাম রিকোয়ারমেন্ট 2016-এ যেমনটা আমরা ক্লাসে দেখেছি যে 2016-এ এটা যেহেতু শুরু করা হয়েছিল 2015 থেকে, 2015-এ ক্যাপিটাল কনজারভেশন বাফার ছিল 0.625%, অ্যান্ড এটা হচ্ছে আবার তার পরের বছরে গিয়ে অর্থাৎ 2016-এ গিয়ে 0.625 প্লাস 0.625% এভাবে হয় আর কি। এখন এটা 12.5% হবে 2019-এর পরে। ওকে সো আমরা প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ক্রেডিট শকটা আমরা দেখব। ক্রেডিট শকটা আমরা দেখি। ক্রেডিট শকে আমাদের হচ্ছে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনক্রিজ ইন NPLs যেটা আছে। আমরা ক্লাসে আমরা যেমনটা আলোচনা করতেছিলাম যে আমরা যখন NPL যখন ইনক্রিজ হয় তখন হচ্ছে অর্থাৎ ক্রেডিট রিস্কের যে শকটা আছে এটা হচ্ছে আমরা 6টা স্টেপে দিয়ে থাকি, 6 প্রকার শক দেই আর কি। এবং হচ্ছে এটার হচ্ছে প্রতিটার মাইনর, মডারেট এবং হচ্ছে মেজর লেভেলের শকটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটার ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইনক্রিজ ইন NPLs। ওকে আমাদের কাছে হচ্ছে যে আমাদের যে গাইডলাইনটা যেটা ড্রাইভিং গাইডলাইন যেটা সেটা আমাদের এইখানে দেয়া আছে। আমাদের যে স্ট্রেস টেস্টিংয়ের বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইনটা সেটা এখানে দেয়া আছে আমাদের। সো আমরা এখান থেকে আমরা মূলত এটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট যেখান থেকে আমরা হচ্ছে দেখব আর কি। আমরা এটার মতো করে করব। আর আমাদের যেহেতু এখানে একটা এক্সাম্পল করা আছে সেহেতু আমরা এই এক্সাম্পলটা থেকে আমরা ফর্মুলা সহ সব কিছু আমরা দেখে নিই আর কি। ওকে অলরাইট সো আমাদের ব্যাংকের যে ব্যালেন্স শিটটা যেটা আছে, ব্যাংকের ব্যালেন্স শিটটাতে আমরা চলে যাই। সো আমরা হচ্ছে মূলত আমরা ব্যালেন্স শিটের যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে অ্যাসেট সাইড আর একটা হচ্ছে লায়াবিলিটি সাইড। এই দুইটা সাইডের যে আইটেমসগুলো সেটা নিয়ে আমরা ডিল করি আর কি মূলত। সো এইখানে আমাদের যে
লোন অ্যান্ড অ্যাডভান্স নামে যে আমাদের ইয়েটা আছে, লোন অ্যান্ড অ্যাডভান্স নামে আমাদের যে পার্টটা আছে আর কি, সেখান থেকে আমরা টোটাল লোনের যে অ্যামাউন্টটা আছে, টোটাল লোনের অ্যামাউন্টটা আমরা সেখান থেকে নিব এবং আমাদের হচ্ছে যে টোটাল যে এনপিএল আছে সেই এনপিএলটা আমরা সেখান থেকে নিব। তাহলে লোন অ্যান্ড অ্যাডভান্সের এটাতে আমরা চলে যাই হচ্ছে ব্যালেন্স শিটের যে নোট আছে, নোট নাম্বার 9-এ। সো ওকে, নোট নাম্বার 9-এ গিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের যে লোনের যে টোটাল অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আমরা পাচ্ছি, আর কি। এটা হচ্ছে ইট শুড বি সামহোয়ার হেয়ার। Okay, so this is the total loan amount, and this is NPL, this is total NPL. So আমাদের টোটাল যে লোনের যে অ্যামাউন্টটা আছে, টোটাল লোনের অ্যামাউন্টটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের টোটাল লোন অ্যামাউন্ট এবং এটা হচ্ছে আমাদের NPL অ্যামাউন্ট। এটা আমরা নিলাম এখানে, নিলাম। নিয়ে আমরা হচ্ছে টোটাল পারফর্মিং যে লোন আছে, টোটাল পারফর্মিং লোনের অ্যামাউন্টটা আমরা বের করলাম এবং আমরা হচ্ছে টোটাল এটা হচ্ছে এনপিএলস টু লোন রেশিও আর কি। এটা হচ্ছে আমাদের যে এনপিএলটা আছে, এটাকে আমরা যদি ভাগ করি হচ্ছে টোটাল পারফর্মিং লোন দিয়ে, তাহলে আমরা হচ্ছে এনপিএলস টু লোন পার্সেন্টেজটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে আমাদের ইনক্রিজ ইন এনপিএল যেটা হবে, অর্থাৎ আমরা যেমনটা আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের এই যে পার্টটা আছে, এটাতে মাইনর লেভেলের যে শকটা আছে, এখানে 1% অফ দ্য পারফর্মিং লোন ইট উইল গো ডিরেক্টলি টু ব্যাড অর লস ক্যাটাগরি। তাহলে আমরা হচ্ছে এই যে আমার টোটাল পারফর্মিং লোনের যে অ্যামাউন্টটা আছে, এই পারফর্মিং লোনের অ্যামাউন্টটাকে আমি মাল্টিপ্লাই করছি হচ্ছে 1% দিয়ে, এটা মাইনর লেভেল শক, 1% দিয়ে মাল্টিপ্লাই করে এটা আমার হচ্ছে ইনক্রিজ ইন এনপিএলটা আমি দেখাচ্ছি। অলরাইট, সো আমি হচ্ছে টোটাল পারফর্মিং লোনকে আমি 1% দিয়ে মাল্টিপ্লাই করে আমি হচ্ছে ইনক্রিজ ইন এনপিএলসটা আমি দেখাচ্ছি। ওকে, এরপর আমার এইটার হচ্ছে আমার প্রভিশনটা যেটা আছে, প্রভিশনটা আমার কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা আমার দেখতে হবে। তাহলে এটার যেহেতু প্রভিশনের রিকোয়ারমেন্ট যেহেতু 100%, যেটা আমাদের গাইডলাইন্সে বলা আছে বাংলাদেশ ব্যাংকের, তাহলে আমি এই অ্যামাউন্টটাকে পুরোটাকে আমি প্রভিশন হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, আর ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশন যেটা আছে, সেইটা হচ্ছে আমাদের যে গাইডলাইনটা আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে বলা আছে যে দিস ইজ নট ইয়েট অ্যাপ্লিকেবল। এই যে এখানে বলা আছে যে দিস ইজ নট ইয়েট অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আমরা যেটা আছে সেটাই আমরা রাখতেছি, অর্থাৎ আমরা ট্যাক্স দিয়ে অ্যাডজাস্ট করছি না। ওকে, তাহলে ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশনটা সেম থাকতেছে। এখন রিভাইসড ক্যাপিটাল যেটা আছে, রিভাইসড ক্যাপিটালটা হচ্ছে আমরা নিব হচ্ছে আমাদের যে এইখানে যে আমাদের টোটাল এলিজিবল ক্যাপিটাল যেটা আছে, টোটাল এলিজিবল ক্যাপিটাল, এইটাকে আমরা এটা যেহেতু মিলিয়ন টাকায় ছিল, সো এটাকে আমরা 1 মিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে মাল্টিপ্লাই করে আমরা এটাকে হচ্ছে মাইনাস করে দিচ্ছি হলো আমাদের যে প্রভিশনটা যতটুকু রাখতে হবে সেটাকে, অর্থাৎ আমার হচ্ছে টোটাল এলিজিবল ক্যাপিটাল যেটা আছে সেটা মাইনাস এই যে ট্যাক্স অ্যাডজাস্টেড যে প্রভিশনটা আছে এইটা দিলে আমি হচ্ছে এই অ্যামাউন্টটা পাচ্ছি। এটা হচ্ছে আমার রিভাইসড ক্যাপিটাল। এখন আমার যে রিভাইসড ক্যাপিটাল যেটা হলো, এরপর আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট যেটা আছে, রিস্ক ওয়েটেড অ্যাসেট থেকেও আমার হচ্ছে এই 58 যেটা আছে, আচ্ছা এখানে আমাদের যে গাইডলাইনটা দেওয়া আছে, গাইডলাইনে হচ্ছে 58 আসছে আর কি, আর আমাদের আসছে হচ্ছে এই অ্যামাউন্টটা। তাহলে আমরা রিস্ক ওয়েটেড যে অ্যাসেট আছে সেখান থেকে আমি এই অ্যামাউন্টটা বাদ দিয়ে দিব। এই অ্যামাউন্টটা বাদ দিয়ে আমার হচ্ছে রিভাইসড রিস্ক ওয়েটেড অ্যাসেটটা আমি ক্যালকুলেট করব। সো এটা আমি কোথায় পাচ্ছি? এইটা হচ্ছে আমার এখান থেকে এই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যেটা আছে এইটাকে আমি 1 মিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই করে আমি হচ্ছে এটাকে টাকায় কনভার্ট করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে আমার যে প্রভিশনটা আছে সেটা আমি বাদ দিচ্ছি। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আমাদের বারবার লাগবে।
এইটা এই দুইটা জিনিস সো বি শিওর অ্যাবাউট দ্যাট অ্যান্ড I will just briefly say that we are taking this amount from there, but I will not explain in other parts of this video. Okay, alright, so আমরা হচ্ছে এইটা নিচ্ছি, নিয়ে এরপর আমরা নতুন আমাদের যে CAR যে রেশিও আছে সেটা আমরা ক্যালকুলেট করতেছি হচ্ছে রিভাইসড ক্যাপিটাল এবং রিভাইসড রিস্ক ওয়েটেড অ্যাসেটের ভিত্তিতে। তাহলে আমরা এইখানে আমাদের রিভাইসড CAR যেটা আছে সেটা হচ্ছে আমার রিভাইসড ক্যাপিটাল ডিভাইড বাই রিভাইসড রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে এটা করলে আমি পাচ্ছি হচ্ছে রিভাইসড CAR রেশিওটা। আর চেঞ্জ ইন CAR হচ্ছে আমার যে মূল যে CARটা ছিল এই 13.1%, এইটা মাইনাস নতুন যে CAR আছে এটা। ওকে, এরপর আমার রিভাইসড NPL যেটা আছে, রিভাইসড NPLটা হচ্ছে আমার এই আগের NPL ছিল এই অ্যামাউন্টটা, এরপর আমার নতুন NPL হয়ে যাচ্ছে এই অ্যামাউন্টটা। তাহলে আমার হচ্ছে এইটা প্লাস এইটা দুইটা মিলে আমার হচ্ছে নতুন যে রিভাইসড যে NPL আছে সেটা আমি পাচ্ছি, দুইটা মিলে পাচ্ছি। ওকে ওকে, অলরাইট। এরপর আমার হচ্ছে রিভাইসড NPLs টু লোন রেশিও যেটা আছে সেটা আমি ক্যালকুলেট করতেছি। আমার হচ্ছে এই টোটাল লোন অ্যামাউন্ট যেটা আছে সেটা আমার হচ্ছে রিভাইসড NPL ডিভাইড বাই হচ্ছে টোটাল লোন অ্যামাউন্ট, ঠিক আছে? ওকে, অলরাইট। এখন এইটা হচ্ছে আমার 2016-এর যে ইয়াটা আছে, 2016-এর যে অ্যামাউন্টগুলো আছে সেইটাতে হচ্ছে ইনক্রিজ ইন NPL এইটা দিলে আমার কতটুকু CAR রেশিওটা চেঞ্জ হয় সেটা হচ্ছে 2016-এর এটা। ওকে, এইটার সাইড বাই সাইড এখানে আমরা হচ্ছে 2017টা করব, আর এখানে আমরা হচ্ছে 2018টা করব, ঠিক আছে? তাহলে লাস্ট 3 ইয়ার্সের যে অ্যাভেলেবল যে অ্যানুয়াল রিপোর্টগুলো আছে সেগুলো থেকে আমরা হচ্ছে 3 ইয়ার্সের জন্য আমরা স্ট্রেস টেস্টিং করব আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এইটা গেল হচ্ছে মাইনর লেভেল শক। এরপর আমার মডারেট লেভেল শক যখন আসতেছে, মডারেট লেভেল শকে আমার হচ্ছে জাস্ট পার্সেন্টেজটা জাস্ট চেঞ্জ হবে, এটা হচ্ছে তখন 2% হয়ে যাবে, আর বাদবাকি যা কিছু আছে সব কিছু আগের মতোই থাকবে, ঠিকঠাক থাকবে। আর আমার হচ্ছে যেটা হচ্ছে মেজর লেভেল শক, যেটা এটা মেজর হবে, মেজর লেভেল শক যেটা আছে, মেজর লেভেল শকে আমার হচ্ছে এই পার্সেন্টেজটা এটা হচ্ছে 3% হয়ে যাবে। ওকে, তাহলে আমার ক্রেডিট রিস্কের আমার যে ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে ইনক্রিজ ইন NPLs, এটা আমার গেল। ওকে, অলরাইট। এরপরে আমার হচ্ছে শিফট ইন NPL ক্যাটাগরিজ যেটা আছে সেটাতে আমি যাব। এখানে আমার বিফোর শিফট আমার হচ্ছে লোনের যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো আমি হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট থেকে নিব। সো আমার বিফোর শিফটের যে অ্যামাউন্টগুলো সেগুলো আমি ইট শুড বি সামহোয়ার অ্যারাউন্ড হিয়ার। Okay, so let's see. Mortgage collateral NPLs 611. Okay, so okay. সো আমার হচ্ছে আমি এখান থেকে, অর্থাৎ আমার ওই যে ব্যালেন্স শিটের যে আমার নোটের যে সেগমেন্টটা ছিল সেই নোটের সেগমেন্ট থেকে আমি এখানে আমার হচ্ছে ওইটার যে নোট ছিল অর্থাৎ নোট নাম্বার 9 থেকে, সেখান থেকে আমি পাচ্ছি আমার হচ্ছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট এখানে দেয়া আছে। স্পেশাল মেনশন অ্যাকাউন্টের অ্যামাউন্টটা হচ্ছে আমার এটা। এরপর আমার হচ্ছে সাবস্ট্যান্ডার্ডের অ্যামাউন্টটা হচ্ছে এটা, ডাউটফুলের অ্যামাউন্ট এটা, এবং ব্যাড অর লসের অ্যামাউন্ট হচ্ছে এটা। সেটা আমরা এখানে তুলে নিলাম। তুলে নিয়ে আমার হচ্ছে ওয়েটেড প্রভিশন, অর্থাৎ এটার হচ্ছে প্রত্যেকটার জন্য প্রভিশনের একটা রেট আছে, এই রেটটা হচ্ছে এখানে দেয়া আছে। অর্থাৎ আমার সাবস্ট্যান্ডার্ডের জন্য আমার হচ্ছে 20% প্রভিশন রাখতে হয়, আমার ডাউটফুলের জন্য আমার 50% প্রভিশন রাখতে হয়, এবং আমার হচ্ছে ব্যাড অ্যান্ড লসের জন্য আমার 100% প্রভিশন রাখতে হয়। তাহলে আমার শিফট হওয়ার আগে আমার প্রভিশন রাখতে হবে হচ্ছে আমার এই যে অ্যামাউন্টটা আছে এটাকে ক্যালকুলেট করা হয় সাম প্রোডাক্ট ফর্মুলা দিয়ে। সাম প্রোডাক্ট ফর্মুলাটা এরকম, অর্থাৎ সাম প্রোডাক্ট ফর্মুলাটা হচ্ছে এটার নেচারটা এরকম যে
এইটা যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা মাল্টিপ্লাইড বাই দিস অ্যামাউন্ট, এটার হচ্ছে একটা রেজাল্ট আসবে, প্লাস দিস অ্যামাউন্ট মাল্টিপ্লাইড বাই দিস অ্যামাউন্ট, এভাবে করে প্রত্যেকটাকে প্লাস করে করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এখানে আমাদের যে টোটাল যে ওয়েটেড যে প্রভিশন সেটা আমরা পেলাম। ওকে, এরপর আমরা হচ্ছে এখন শিফট করাবো যে আমাদের স্পেশাল মেনশন অ্যাকাউন্ট যেটা আছে সেখান থেকে আমার 50% অ্যামাউন্ট চলে যাবে হচ্ছে সাবস্ট্যান্ডার্ডে। তাহলে আমার সাবস্ট্যান্ডার্ড অলরেডি আছে আমার এই অ্যামাউন্টটা, এইটা প্লাস আমার এই স্পেশাল মেনশন অ্যাকাউন্টের 50% সাবস্ট্যান্ডার্ডে চলে আসবে। তাহলে আমি এখানে যে ফর্মুলাটা দিচ্ছি সেটা হলো আমার C19, অর্থাৎ আমার যে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট যেটা আছে স্পেশাল মেনশন অ্যাকাউন্টটাকে আমি এটার সাথে প্লাস করে দিচ্ছি আমার সাবস্ট্যান্ডার্ডের 50% প্লাস করে দিয়ে আমি এটা পাচ্ছি হচ্ছে আমার এই শিফট করার পরবর্তী অ্যামাউন্টটা কত। ঠিক একইভাবে আমি হচ্ছে আগের যে ডাউটফুলটা আছে ডাউটফুলের সাথে আমি প্লাস করে দিচ্ছি সাবস্ট্যান্ডার্ডের 50%, ঠিক আছে, অর্থাৎ আগের ডাউটফুলের সাথে আগের যে সাবস্ট্যান্ডার্ড আছে সেটার 50% আমি যোগ করে নতুন ডাউটফুলটা আমি ক্যালকুলেট করতেছি। এটা হচ্ছে এই ফর্মুলাটার মাধ্যমে, ঠিক আছে। ওকে, এরপরে আমার যে ওয়েটেড যে প্রভিশন আছে সেটা একইভাবে ফর্মুলা দিয়ে সাম প্রোডাক্ট ফর্মুলা দিয়ে আমি এই প্রভিশনটা আমি বের করে নিলাম। ওয়েটেড প্রভিশন যেটা আছে সেটা ওয়েটেড প্রভিশন বের করার পরে আমার হচ্ছে ইনক্রিজ ইন প্রভিশন হচ্ছে আগে যে আমার প্রভিশন ছিল সেটা আচ্ছা আমার হচ্ছে নতুন যে প্রভিশন সেটা মাইনাস হচ্ছে আগের যে প্রভিশন সেটা, ঠিক আছে। এটা মাইনাস করলে আমি হচ্ছে ইনক্রিজ ইন প্রভিশনটা আমি পাচ্ছি। ওকে, এরপর ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশন, ট্যাক্স অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন দেওয়া আছে সেটাতে বলে দেওয়া আছে যে ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট ইজ নট ইয়েট অ্যাপ্লিকেবল, সো এটা অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই। এরপর আমরা হচ্ছে এই প্রভিশন আমরা যতটুকু রাখতেছি, ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশন আমরা যতটুকু রাখতেছি আমরা সেটা আমরা হচ্ছে রিভাইসড ক্যাপিটাল থেকে আমরা বাদ দিব আগের মতো করে, এবং আমরা হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট থেকে বাদ দিব আমরা আগের মতো করে দিয়ে আমরা নতুন সিএআর রেশিওটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। নতুন সিএআর রেশিওটা ক্যালকুলেট করার পর আমরা হচ্ছে চেঞ্জ ইন সিএআরটা আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে এটা গেল আমার হচ্ছে মাইনর লেভেল শক। এরপর আমরা এইখানে যে ইয়ারগুলো আছে অন্যান্য যে ইয়ারগুলো আছে সেগুলো আমরা ক্যালকুলেট করে নিব। আর এখানে আমাদের হচ্ছে মডারেট লেভেল শক এবং এখানে আসবে হচ্ছে মেজর লেভেল শক, যেখানে 100% চলে যাবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমার ক্রেডিট রিস্কের সেকেন্ড যে পার্টটা আছে সেকেন্ড পার্টটা আমার হয়ে গেল, ঠিক আছে। ওকে, এরপর আমার হচ্ছে ফল ইন ফোর্সড সেল ভ্যালু অফ মর্টগেজ কোলাটারাল। আচ্ছা, মর্টগেজ কোলাটারাল হচ্ছে আমার 100% আমার হচ্ছে সিকিউরিটি দেয়া আছে যে লোনগুলোর এগেনস্টে, সেটা আমরা অ্যানুয়াল রিপোর্টের কোথায় পাবো সেটা আমরা দেখি। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে ওকে এখান থেকে আমরা এই যে অ্যামাউন্টটা আছে এইটা নিচ্ছি আমরা, যে লোনস কনসিডার্ড গুড ইন রেসপেক্ট অফ হুইচ দ্য ব্যাঙ্কিং কোম্পানি ইজ ফুলি সিকিউরড। তাহলে ব্যাঙ্কিং কোম্পানি ফুললি সিকিউরড এরকম আমার হচ্ছে টোটাল অ্যামাউন্ট আছে এতটুকু, অর্থাৎ আমার হচ্ছে এতটুকু মর্টগেজ আছে, ঠিক আছে, এক কথায়। তাহলে আমি মর্টগেজের যে অ্যামাউন্টটা আছে সেইটা আমি এখান থেকে বের করে নিব, মর্টগেজের যে অ্যামাউন্টটা আছে। ওকে, তাহলে এখন আমি হচ্ছে যদি ইয়াটাতে যদি আমি একটু দেখি গাইডলাইনটাতে আমি যদি দেখি সেটা হচ্ছে ওকে, তাহলে আমার হচ্ছে আমার এইটার হচ্ছে আমার যে মর্টগেজের যে কোলাটারাল যেটা আছে কোলাটারালের এগেনস্টে আমার এটার যে ফোর্সড সেল ভ্যালুটা আমরা নিচ্ছি হচ্ছে 85% অফ দ্য কোলাটারাল। এটা হচ্ছে ফোর্সড সেল ভ্যালু 85% অফ দ্য কোলাটারাল। তাহলে আমরা সিম্পলি আমাদের যে এই উপরের যে অ্যামাউন্ট আছে এটাকে আমরা হচ্ছে 0.85 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। 0.85 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ফোর্সড সেল ভ্যালু। এখন এই ফোর্সড সেল যে ভ্যালুটা আছে সেটা আমার হচ্ছে 10% কমে যাবে। 10% যদি কমে যায় ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফোর্সড সেল ভ্যালু মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমার এই মাইনর লেভেল শকে যে 10% কমে যাবে সেটা।
তাহলে এটার এগেনস্টে আমার হচ্ছে প্রভিশন রাখতে হবে 100%। তাহলে আমার ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশনটা হচ্ছে ওইটাই আমার হচ্ছে, যেহেতু ট্যাক্স অ্যাডজাস্ট করা আমার প্রয়োজন নাই, তাহলে আমি ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশন পাচ্ছি সেম যে অ্যামাউন্ট আছে সেটা। তাহলে ওই অ্যামাউন্টটাকে আমি ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দিব, এবং ওই অ্যামাউন্টটাকে আমি হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট থেকে আমি বাদ দিয়ে দিব। রিস্ক ওয়েটেড অ্যাসেট থেকে বাদ দিয়ে দিলে আমি হচ্ছে নতুন একটা সিএআর আমার রেশিও পাবো। সিএআর রেশিওটাতে এরপর আমি হচ্ছে চেঞ্জ ইন সিএআর আমার কতটুকু হচ্ছে সেটা আমি দেখব। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার মাইনর লেভেল শক। এরপর আমার হচ্ছে মডারেট লেভেল শকে আমি যাব, এরপর আমার হচ্ছে মেজর লেভেল শকে যাব, এবং প্রত্যেকটার জন্য 3 ইয়ার্স করে ক্যালকুলেট করতে হবে। ফর এক্সাম্পল, কোনো একটা ব্যাংকের যদি লেটেস্ট অ্যানুয়াল রিপোর্ট যদি 2022 হয়, তাহলে আমার ক্যালকুলেট করতে হবে হচ্ছে 2022, 2021 অ্যান্ড 2020, এভাবে ক্যালকুলেট করতে হবে। ওকে, অলরাইট। সো এরপর আমার আসতেছে যে আমার হচ্ছে পার্টিকুলার একটা বা দুইটা সেক্টরে যে আমার লোনের যে অ্যামাউন্ট আছে সেইটার হচ্ছে আমার যদি 5% লোন ডিরেক্টলি ব্যাট অথবা লসে যদি চলে যায়, এই অ্যামাউন্টটা আমি কোথায় পাবো? এই অ্যামাউন্টটা আমি পাচ্ছি হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি। তাহলে এখানে আমি আমার যে লোন টু টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটা আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমার হচ্ছে এই অ্যামাউন্টটা লোন দেওয়া আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এটা আমি নিলাম। এবং আমার হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার লোন দেওয়া আছে এই অ্যামাউন্টটা। সো এটা আমি নিলাম। তাহলে আমার হচ্ছে টোটাল লোন টু টপ 2 সেক্টরস, এটা হচ্ছে এইটার সামেশনটা এটা। এরপর আমার হচ্ছে ইনক্রিজ ইন এনপিএল আন্ডার বিএল ক্যাটাগরি, অর্থাৎ ডিরেক্টলি হচ্ছে এই টোটাল অ্যামাউন্টটা যেটা আছে এটার 5% ডিরেক্টলি ব্যাড অ্যান্ড লসে চলে যাবে। ব্যাড অ্যান্ড লসে যদি ডিরেক্টলি চলে যায়, সেক্ষেত্রে আমার অবস্থাটা কি হবে? ঠিক আছে, তাহলে আমি এই অ্যামাউন্টের 5% নিচ্ছি এটা, অর্থাৎ এই পার্সেন্টেজটাকে আমি হচ্ছে টোটাল অ্যামাউন্টটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই করে দিয়ে আমার হচ্ছে ইনক্রিজ ইন প্রভিশন হচ্ছে 100%, ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশন সেম, এবং হচ্ছে রিভাইসড ক্যাপিটাল এবং রিভাইসড রিস্ক ওয়েটেড অ্যাসেট সেম। এরপর আমি হচ্ছে রিভাইসড আমার সিএআর রেশিও আমি ক্যালকুলেট করব, এরপর চেঞ্জ ইন সিএআর এটা আমি ক্যালকুলেট করব। ঠিক আছে, এবং ওটার একইভাবে মডারেট এবং মেজর লেভেল শকটা দিতে হবে। ঠিক আছে, ওকে ওকে। এরপর আমরা আসতেছি হচ্ছে আমাদের ইনক্রিজ ইন এনপিএলস ডিউ টু ডিফল্ট অফ টপ 10 বরোয়ার্স। তাহলে এখানে আমাদের একটা ইনফরমেশন দেয়া আছে, সেটা হচ্ছে আমাদের এই যে টোটাল নাম্বার অফ লার্জ, অর্থাৎ লার্জ বরোয়ার যারা আছে, যাদের কাছে ব্যাংকের টোটাল ক্যাপিটালের 10%-এর বেশি লোন দেয়া আছে, সেরকম বরোয়ার আছে হচ্ছে 41 জন। এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে 2016-এর যে ইয়েটা আছে সেটা। সো আমাদের টোটাল অ্যামাউন্ট যদি আমাদের এটা হয়, তাহলে আমাদের নাম্বার অফ বরোয়ার্স হচ্ছে 41। তাহলে আমরা এই টোটাল অ্যামাউন্টটাকে আমরা 41 দিয়ে আমরা ডিভাইড করে 10 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট নিলাম আমরা, যে আমার এতটুকু অ্যামাউন্ট আমার টপ 10 বরোয়ার্সের কাছে আছে। ঠিক আছে, লোন। তাহলে এই টপ 10 বরোয়ার্সের যে লোন আছে সেটা 5% ডিরেক্টলি ব্যাট অ্যান্ড লসে চলে যাবে। ব্যাট অ্যান্ড লসে যদি যায়, তাহলে সেটার আমরা প্রভিশন রেখে আমরা একইভাবে রিভাইসড সিএআরটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাইনর লেভেলের শক, এরপর মডারেট এবং মেজর লেভেলের শকটা দিতে হবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে আসতেছি হচ্ছে ইনক্রিজ ইন এনপিএল, যেন আমার হচ্ছে পুরো আমার ইয়েটা যেন ওয়াইপ আউট হয়ে যায়, অর্থাৎ পুরো যে আমার ক্যাপিটাল আছে ব্যাংকের সেটা যেন ওয়াইপ আউট যেন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমার টোটাল লোন ছিল আমার এতটুকু, এটা আমাদের হচ্ছে অলরেডি এটা আমরা বের করছিলাম। সো আমাদের টোটাল ক্যাপিটাল আছে কতটুকু? টোটাল ক্যাপিটাল আছে হচ্ছে আমাদের এই অ্যামাউন্টটা, যেটা আমরা এখান থেকে আমরা পাচ্ছি। টোটাল ক্যাপিটাল হচ্ছে আমাদের এতটুকু। ওকে, সো আমার ইনক্রিজ ইন এনপিএল হবে টোটাল ক্যাপিটালের সমান, এবং আমার হচ্ছে
প্রভিশন রাখতে হবে 100% এবং আমার হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টেড প্রভিশন হবে 100%। তাহলে আমার রিভাইসড ক্যাপিটালটা পুরোপুরি ওয়াইপড আউট হয়ে রিভাইসড ক্যাপিটালটা আমার 0 হয়ে যাবে এবং আমার রিভাইসড রিস্ক ওয়েটেড অ্যাসেটটা আমি হচ্ছে আগের যে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট ছিল সেইটা মাইনাস হচ্ছে আমার নতুন যে রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে সেটা, ঠিক আছে, মাইনাস করে দিলে আমরা হচ্ছে তাহলে রিভাইসড রিস্ক ওয়েটেড অ্যাসেটটা আমরা পাচ্ছি। সো এরপর আমরা এটাকে ভাগ করে আমরা হচ্ছে রিভাইসড সিএআর যেটা আছে সেটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে এখানে ডেফিনেটলি এখানে আমাদের যে সিএআর আছে সেটা হচ্ছে আমার 0% হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটার কিন্তু এটা হচ্ছে একটাই শক, অর্থাৎ এখানে তো আর হচ্ছে নতুন করে কোনো এখানে যেহেতু আমার পুরো ক্যাপিটাল যেহেতু ওয়াইপড আউট হয়ে যাবে, সো এখানে আর নতুন করে কোনো শক দেওয়ার কোনো ব্যাপার নাই, ঠিক আছে। ওকে, তাহলে আই হোপ দ্য ক্রেডিট রিস্ক শকস অর দ্য স্ট্রেস টেস্টিং ইন দ্য ক্রেডিট রিস্ক পার্ট it should be clear now, and we will explain the interest rate risk shocks in another video, in a separate video, because the interest rate risk part it's kind of hard to understand conceptually.